টঙ্গীর তুরাগ তীরে চলছে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা। কাল আখেরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। শুক্রবার শুরু হওয়া এই পর্বের ইজতেমায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টঙ্গীর তুরাগ তীরে জিগির আজগার সহ বিভিন্ন আমলে ব্যস্ত মুসল্লিরা। আত্মশুদ্ধি, উন্নয়ন, ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। যেহেতু আল্লাহ রসুলেরও এরকম জামায়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ নবী ইসলাম প্রচার করছে। এখন নবী নাই, সাহাবা নাই, এই কাজে জিম্মেদারি এই আনিয়ালা উম্মতের উপর দিয়েছেন। তারা বলছেন শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় দিনের পথে অংশগ্রহণকারীদের এই মেহনত। আল্লাহ তালা এটার ওসিলায় যদি আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দেয়, এই জন্যই আমরা আসছি এখানে। আমাদের দেশকে যেন আল্লাহ তালা ভালো রাখে, শান্তি রাখে, সুস্থ সবল রাখে। দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি আমি যেন একজন মুসলিম ইমানদার মানুষ হতে পারি। এদিকে বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের ইজতেমা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। আশুলিয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশু সহ ১১ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার রাতে আশুলিয়ায় শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের ৯৯%, আরেকজনের ৯৫% শ্বাসনালী পুড়ে গেছে। এই ২ জনকে আইসিইউতে এবং বাকিদের এইচডিইউতে রাখা হয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল উদ্বিগ্ন সময় পার করছেন দগ্ধদের স্বজনরা। আহতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন শিশু। দুইজন রোগী আছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। তো ওনাদেরকে আমরা এইচডিইউতে শিফট করছি। আর বাকি আরো 2 জন রোগীকে আমরা এইচডিইউতে শিফট করছি। আর 2 জন রোগীকে আমরা ছুটি দেওয়ার মতো, কিন্তু আপাতত আমরা ওনাদেরকে এখানে অবজারভেশনে রেখে চিকিৎসা চলমান রাখব। কিছুদিনের মধ্যে বাংলাদেশকে পুরো ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার। ৩ মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি। রয়টার্সের এক প্রতিবেদনে আরও জানানো হয়, গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহের বিষয়ে রাজি হলেও ঢাকার অন্যান্য অনুরোধ মানতে রাজি হয়নি। গত মঙ্গলবার আদানি পাওয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বিপিডিবি। বৈদেশিক মুদ্রা ঘাটতির কারণে বিদ্যুতের মূল্য পরিশোধে দেরি হলে গত বছরের ৩১শে আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় গৌতম আদানির কোম্পানি। ১ নভেম্বর ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় তারা। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যায়, সে কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা শেষে এ নিয়ে কথা বলছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। থেকে 100 জনের বেশি সব মিলে এখানে থেকেছেন এবং 32 জন কথাবার্তা বলেছেন। যে বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে, সেটা হচ্ছে তারা মনে করেন যে জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা তাদের দৃঢ় চিত্ততা প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জাতীয় ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে তারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, অংশগ্রহণ করবেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেয়া এই বক্তব্য সুস্পষ্টভাবে প্রমাণ করে যেটা আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক ইউনূস বলেছেন, আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা প্রত্যেকেই এই রাজনৈতিক দল হিসেবে, নাগরিক হিসেবে, সমাজের বিভিন্ন অংশের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। তার লক্ষ্য থেকেই আজকের এই সূচনা। আমরা আশা করছি জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ এখন শুরু হবে। আমরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো, আমরা জোটগতভাবে কথা বলবো এবং এক পর্যায়ে হয়তো আশা করছি আমরা
সম্ভাব্য লক্ষ্য হচ্ছে আবার সকলকে একত্রিত করে আবার আমরা ফিরে আসব। এই প্রক্রিয়াটা আমরা দীর্ঘসূত্রী করতে চাই না। আমরা আশা করছি স্বল্প কিছুদিনের মধ্যে এটা করতে পারবো। ইতিমধ্যেই সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা অব্যাহত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনগুলো যেন তাদের কাছে হার্ড কপি হিসেবে পৌঁছে দেওয়া হয়। আমরা সেগুলো পৌঁছে দেওয়ার জন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব কমিশনের পক্ষ থেকে। এবং সর্বোপরি সেটা হচ্ছে যে ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কারো কোনো রকম দ্বিধার কোনো সুযোগ নেই এবং সেই প্রক্রিয়াটাই আমরা খুব দ্রুত অগ্রসর করতে চাই জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এটাই হচ্ছে আজকের বক্তব্য। আজকের আমাদের পক্ষ থেকে মানে যতটুকু কাজ হয়েছে সেটা হচ্ছে সূচনার কাজ। আশা করি আমরা এই প্রক্রিয়াটা অগ্রসর করতে পারব। আলাদাভাবে বৈঠক শুরু হবে এবং কতদিন লাগতে পারে এই সংলাপটি? এই সংলাপের ক্ষেত্রে আমরা যেটা আপনারা লক্ষ্য করুন সেটা হচ্ছে যে এই কমিশনেরই মেয়াদ দেওয়া হয়েছে 6 মাস। সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে কমিশনের পক্ষ থেকে লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা ঐকমত্যে পৌঁছতে চাই। কিন্তু যেহেতু 6টি কমিশনের প্রতিবেদন এবং আমরা এই প্রতিবেদনগুলো সারাংশ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো দিয়েছি, তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো এক অর্থে দেখেছেন, কিন্তু পর্যালোচনা করার জন্য একটু সময় তাদের দিতে হবে এবং আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। সেটা কি 6 মাসের মধ্যে, যত দ্রুত বলছেন যেটা 6 মাসের মধ্যে? আমরা আশা করছি যে 6 মাসের চেয়ে যদি কম সময়ে সম্ভব হয় তাহলে রাজনৈতিক দলগুলোর আগ্রহ আছে, জাতীয় ঐকমত্য কমিশনও মনে করে যত দ্রুততা সম্ভব। কিন্তু এটা তো অকস্মাৎ হবে না, আমরা প্রতিবেদনগুলো মাত্র পেয়েছি, তাই না? আমাদের পক্ষ থেকে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে সেগুলো পর্যালোচনা করবে, তাদের যথেষ্ট পরিমাণ সময়ও দিতে হবে পড়ার জন্য, পর্যালোচনা করার জন্য। তো ফলে কিছুটা সময় লাগবে এই প্রক্রিয়াটা অগ্রসর হতে, কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে যতটা বাস্তবে সম্ভব দ্রুততার সঙ্গে এই সংলাপ আলোচনাগুলো শুরু করা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। অমর একুশে বইমেলার 15তম দিন আজ ছুটির দিনে পাঠক দর্শনার্থীদের সমাগমে জমজমাট হয়ে আছে বইমেলা। সেখান থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত তাসনুভা, আমাদেরকে জানাবেন বইমেলা কেমন দেখছেন? জি, আসলে এখন আমি দেখতে পাচ্ছি যে বইমেলা লোকের লোকারণ্য, অর্থাৎ পাঠক যারা আছেন তারা তো এসেছেন, এছাড়া যারা বই প্রেমী রয়েছেন, যারা তাদের পছন্দের লেখকদের সাথে দেখা করতে চান তারাও এসেছেন এখানে এবং বইমেলা সবার একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আজ যেহেতু 15তম দিনে আজকে ছুটির দিনে অনেক দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি এবং বেচা বিক্রিও বেশ ভালো হচ্ছে। যারা এখানে স্টল নিয়ে বসেছেন বিভিন্ন প্রকাশনী থেকে তারা আমাদের এতটুকু জানিয়েছেন। আমরা একজন লেখক আছেন, একজন কবি আছেন, আমরা একটু তার কাছে একটু আপনাকে জানতে চাবো যে এবারে বইমেলা কেমন দেখছেন, যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বইমেলার আয়োজন হয়েছে, এবং আপনার কি বই এবার এসেছে? এবারের বইমেলা আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষের যে সমাগম সেটা বেশ ভালো যাচ্ছে। মোট কথা হচ্ছে দর্শনার্থীর সংখ্যা বেশি এখন পর্যন্ত। বই যে কেনার পাঠক যারা, এদের সংখ্যাটা এখনো কম, তবে আশা রাখছি যে ডে বাই ডে এগুলো আরো বইয়ের যে বিক্রির যে ব্যাপারটা সেটা বেড়ে যাবে। যে আপনি তো একজন কবি, একজন লেখক, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এত মানুষ আসছে এবং তাদের মধ্যে সবাই কিন্তু বই কেনার জন্য আসছে না, অনেকে আবার ঘুরতেও আসছে, দেখতে আসছে, বইয়ের ক্রেতার সংখ্যা তো কমে যাচ্ছে কেন? আমরা যারা লেখক আছেন বা যারা কবি আছেন তারা কি লেখার মান ধরে রাখতে পারছেন না? আসলে লেখার মান সবসময় ভালো থাকে, যারা ভালো লিখেন তারা থেকে যাবেন। এই সবচেয়ে বড় যে ব্যাপার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভাইরালের একটা ব্যাপারটা। এই শব্দটা আমি যদিও অযাচিত আমি বলতে চাচ্ছি না, বাট তারপর মনে হয় যে ভাইরাল যে ব্যাপারটা, বই মেলার মতো সাংস্কৃতিক অঙ্গনে সাহিত্য মনে হয় যে একটা ব্যাপার, আনন্দের মেলা মানুষের, সেইখানে হচ্ছে যারা প্রতিভাবান লেখক আছে, যারা খুব ভালো লেখেন, তারা হচ্ছে ওইভাবে নিজেকে প্রচার করতে পারছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে তিনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু অনেকটা গেজেটের সময় শিশু থেকে শুরু করে যারা
বয়োবৃদ্ধ রয়েছেন তারা সবাই কিন্তু বইয়ের যে গন্ধ, সুন্দর যে গন্ধ, সেই গন্ধটা থেকেও গেজেট প্রেমী হয়ে উঠছে। তাই বইয়ের কেনার সংখ্যা অর্থাৎ বইয়ের ক্রেতার সংখ্যা কিন্তু অনেক কমে যাচ্ছে। এছাড়া আজকে যেহেতু একটি পরীক্ষা ছিল, এই কারণে সকালের বদলে আজকে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা চলবে। তো এই কিন্তু ছিল আমার কাছে বইমেলা থেকে সবশেষ খবর। ধন্যবাদ রিফাত তাস্তোয়া। আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে। ওনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে মূলত এটাই ছিল জিস্ট অব দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়েছে, রিপোর্ট প্রকাশ করেছে ইউএন সরকার এবং সেই সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে, সেগুলো আপনাদের সামনে পাবলিশড হয়েছে। সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন। সেই জায়গা থেকে উনি দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আমরা এই দ্বিতীয় ইনিংসে আজকে অংশীজন হয়েছি এবং সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আমরাও বলেছি যে এটা টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে, যেখানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের 53 বছরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে পারবো। এবং সেখানে যারা ধৈর্যের পরিচয় দিবেন তারা বাংলাদেশের এই জনগণের যে মুক্তির লড়াইটা, সেই মুক্তির লড়াইটাকে অধিকাংশ জায়গায় তাদের বাস্তবিক আকাঙ্ক্ষার জায়গাটাকে, স্পিরিটকে ধারণ করে একটি জায়গায় যখন বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে জনগণও সকল পলিটিক্যাল পার্টি এবং বর্তমান সরকারের প্রতি লক্ষ্য রাখছেন। তো সকল পলিটিক্যাল পার্টি এবং যারা প্রধান উপদেষ্টা এবং যারা সংস্কার কমিশনে যারা হেড রয়েছেন তারা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি এবং ঐক্যবদ্ধ। আর আমরা যে বিষয়গুলো বলেছি, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই একটি চার্টার হবে, এই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পরবর্তী যারা ধারাবাহিকভাবে যে সরকারগুলো আসবে তারাও যাতে বাধ্যকতার মধ্য দিয়ে এই সংস্কারের যে শেষ কর্মদিবসগুলো পর্যন্ত চালিয়ে যায় সে বিষয় নিয়ে আমরা পরিকল্পনা ব্যক্ত করেছি। এবং আমরা বলেছি বাংলাদেশের এবং জনগণের যে মুক্তি সেটা একমাত্র নিহিত হবে যদি আমরা একটি নতুন সংবিধান মানুষকে উপহার দিতে পারি। কারণ 72-এর যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব এবং বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা, জনগণের যে ঐক্যের জায়গাটা সেটা দিন দিন বিনষ্ট হচ্ছে। এবং আমরা স্পষ্ট করেছি যে সংবিধানের অধীনে আমাদের 2000 ভাইকে শহীদ করা হয়েছে, 50,000 মানুষকে খুন করা হয়েছে এবং তাদের অঙ্গহানি করা হয়েছে গত 53 বছরে। এবং আপনারা দেখেছেন 75-এর আগ পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে মানুষের অঙ্গহানি থেকে খুন, গুম, নির্যাতনের প্রক্রিয়া চালানো হয়েছিল তারই শেষ পর্যায়ে ভিক্টিমাইজেশন গত 15 বছর হয়েছে। আমরা সেগুলোর বিচার প্রক্রিয়ার কথা সুনিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল আইনে করার কথা বলেছি। আওয়ামী লীগের বিষয়ে কিভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত সাবলীল একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমরা বলেছি গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটি একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। এবং আমরা দৃপ্ত কণ্ঠে সেখানে এই বিষয়গুলো সকল দলমত নির্বিশেষে সকলের কাছেই আমরা উপস্থাপন করেছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই, এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে। এবং আমরা এটাও ব্যক্ত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে
এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি। আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদকে মুক্ত করেছি এবং নতুন কোনো ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট কপিনে পেরেক মারার জন্য আমরা একটি নতুনভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে, আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন উনি বলেছেন যে বিচারের যে প্রক্রিয়া সে লড়াইটা ওনারা আজকে থেকে শুরু করবেন। বদলে গেল বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের নাম। দেশের ক্রীড়াঙ্গনের নানা ইতিহাসের সাক্ষী স্টেডিয়াম থেকে সরানো হলো বঙ্গবন্ধুর নাম। শুধুমাত্র জাতীয় স্টেডিয়াম নামকরণ করে শনিবার নতুন প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 1952 সালে ঢাকা স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণ কাজ শেষে 1955 সালে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম হোম টেস্ট ম্যাচ খেলেছিল পাকিস্তান। 1998 সালে সেই ঢাকা স্টেডিয়ামের নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের 6 মাস পর প্রজ্ঞাপন জারি করে বদলে ফেলা হলো ঐতিহাসিক এই স্টেডিয়ামের নাম। অবকাঠামো সংস্কারের মাঝেই হলো নাম সংস্কার। এরই মধ্যে টাওয়ারে বসানো হয়ে গেছে ফ্ল্যাড লাইট, অন্যান্য কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো যে রিপেয়ারিং এর কাজগুলো সবগুলো সম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে মানদণ্ড অনুসারেই কিন্তু আমরা জাতীয় স্টেডিয়ামটাকে প্রস্তুত করা হয়েছে, সব স্ট্যান্ডার্ড এখানে ফলো করেই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বলছে ফেব্রুয়ারির মধ্যেই ফিফার কমপ্লায়েন্স পূরণ করে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেয়া হবে বাফুফেকে। আমরা তাদেরকে টার্গেট দিয়েছিলাম যে প্রকল্প কর্তৃপক্ষকে ফেব্রুয়ারির ভিতরে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখন যেহেতু আমাদের হাতে আরো 15 দিন আছে, আমরা আশা করব যে এর ভিতরে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারবো। বাফুফের এখানে আমি মনে করি না যে কোনো সন্দেহ থাকার কোনো কারণ আছে। তবে সৌন্দর্য বর্ধনের ছোটখাটো কিছু কাজ থাকবে, যা জুনের মধ্যেই শেষ করার কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এই ফটো ফ্রেমটি থেকে 5 আগস্টের পর মুছে গেছে বঙ্গবন্ধুর ছবি। যদিও এটি সাধারণ মানুষের কর্মকাণ্ড হলেও এখন রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো। আজ থেকে এই স্টেডিয়ামটির নাম হবে শুধুমাত্র জাতীয় স্টেডিয়াম ঢাকা। আর সেই নামেই বিশ্ব মাঝে পরিচিতি পাবে বাংলাদেশের এই ঐতিহাসিক স্টেডিয়ামটি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ে শুরু হলো টাইগারদের ব্যস্ততা। আইসিসি ক্রিকেট একাডেমিতে প্রথম দিনের অনুশীলন সেরেছে শান্ত, মিরাজ, মুশফিকরা। গতকাল দুবাইয়ে পৌঁছে টিম হোটেলে বিশ্রামে ছিল টিম টাইগার্স। আজ নির্ধারিত সময়ে পুরো দল যোগ দেয় অনুশীলনে। দেশে পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ায় দুবাইয়ে প্রথম দিনে অনুশীলনে বেশ সিরিয়াস টাইগাররা। হালকা স্ট্রেচিং এর পর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে ঘাম ঝরিয়েছে দল। বল হাতে ব্যস্ত সময় পার করেছেন তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিনরা। নেটে লম্বা সময় ধরে ব্যাট করেছেন অধিনায়ক শান্ত। বিপিএলে সেভাবে সুযোগ না পেলেও নিজের মতো করেই প্রস্তুতি সেরেছেন তিনি। কাজ করেছেন কোচ সালাউদ্দিনের সাথে। সবার সাথে আলাদা করে কথা বলেছেন হেড কোচ ফিল সিমন্স। আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে। ওনারা কিভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য। আজকে মূলত এটা ছিল জিস্ট অব দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়েছে, রিপোর্ট প্রকাশ করেছে ইউএন সরকার এবং সেই সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে, সেগুলো আপনাদের সামনে পাবলিশড হয়েছে। সেগুলো নিয়ে
প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, কিন্তু দেশের যারা রাজনৈতিক বৃন্দ রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছেন তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন। সেই জায়গা থেকে উনি দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আমরা এই দ্বিতীয় ইনিংসে আজকে অংশীজন হয়েছি এবং সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আমরাও বলেছি যে একটা টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে, যেখানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের 53 বছরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে পারব। এবং সেখানে যারা ধৈর্যের পরিচয় দিবেন তারা বাংলাদেশের এই জনগণের যে মুক্তির লড়াইটা, সেই মুক্তির লড়াইটাকে অধিকাংশ জায়গায় তাদের বাস্তবিক আকাঙ্ক্ষার জায়গাটাকে, স্পিরিটকে ধারণ করে একটি জায়গায় যখন বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে জনগণও সকল পলিটিক্যাল পার্টি এবং বর্তমান সরকারের প্রতি লক্ষ্য রাখছেন। তো সকল পলিটিক্যাল পার্টি এবং যারা প্রধান উপদেষ্টা এবং যারা সংস্কার কমিশনে যারা হেড রয়েছেন তারা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি এবং ঐক্যবদ্ধ। আর আমরা যে বিষয়গুলো বলেছি, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই একটি চার্টার হবে, এই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পরবর্তী যারা ধারাবাহিকভাবে যে সরকারগুলো আসবে তারাও যাতে বাধ্যকতার মধ্য দিয়ে এই সংস্কারের যে শেষ কর্মদিবসগুলো পর্যন্ত চালিয়ে যায় সে বিষয় নিয়ে আমরা পরিকল্পনা ব্যক্ত করেছি। এবং আমরা বলেছি বাংলাদেশের এবং জনগণের যে মুক্তি সেটা একমাত্র নিহিত হবে যদি আমরা একটি নতুন সংবিধান মানুষকে উপহার দিতে পারি। কারণ 72-এ যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব এবং বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা, জনগণের যে ঐক্যের জায়গাটা সেটা দিন দিন বিনষ্ট হচ্ছে। এবং আমরা স্পষ্ট করেছি যে সংবিধানের অধীনে আমাদের 2000 ভাইকে শহীদ করা হয়েছে, 50,000 মানুষকে খুন করা হয়েছে এবং তাদের অঙ্গহানি করা হয়েছে গত 53 বছরে। এবং আপনারা দেখেছেন 75-এর আগ পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে মানুষের অঙ্গহানি থেকে খুন, গুম, নির্যাতনের প্রক্রিয়া চালানো হয়েছিল তারই শেষ পর্যায়ে ভিক্টিমাইজেশন গত 15 বছর হয়েছে। আমরা সেগুলোর বিচার প্রক্রিয়ার কথা সুনিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল আইনে করার কথা বলেছি। আওয়ামী লীগের বিষয়ে কিভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমরা বলেছি গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটি একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। এবং আমরা দৃপ্ত কণ্ঠে সেখানে এই বিষয়গুলো সকল দলমত নির্বিশেষে সকলের কাছেই আমরা উপস্থাপন করেছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই, এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে। এবং আমরা এটাও ব্যক্ত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি। আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদকে মুক্ত করেছি এবং নতুন কোন ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট কপিনে পেরেক মারার জন্য আমরা একটি নতুন ভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে, আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন উনি বলেছেন যে বিচারের যে প্রক্রিয়া সে লড়াইটা ওনারা আজকে থেকে শুরু করবেন। ভুল আমি বলবো, তারা বলেছেন যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে, এই বহুত্ববাদ চলবে না। সবাই জানেন আপনারা গণতন্ত্রে বহুত্ববাদ মানে আল্লাহর একেশ্বরবাদকে অস্বীকার করা নয়। বহুত্ববাদ মানে বহু মত এবং মতের প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। অতএব আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে গণতন্ত্র যাতে বহুত্ববাদের বহু মতের প্রকাশ তার স্বাধীনতা থাকতে হবে এবং এটাকে কোনো সেক্টরিয়াল কোনো কনস্টিটিউশন করা যাবে না। প্রশ্ন আসছে বিশেষ করে আওয়ামী লীগ সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি পরিচালনা করবার জন্য তাদেরকে কি আবার নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে? ছাত্র সহ নতুন তারা যে ফেব্রুয়ারিতে দল গঠন করবে জাতীয় নাগরিক কমিটি, তারা বলেছে যদি জোর করে কায়দা করে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আবার এই প্রজন্মের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই দায় শেষ পর্যন্ত যারা সিনিয়র আছেন বুঝে শুনে জেনে আওয়ামী লীগকে তাদের উপরে চাপিয়ে দিলে তাদের উপরে থাকবে, এই দায় তাদের বহন করতে হবে। কারণ তারা মনে করেন এই প্রজন্ম
যে এই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, এই আওয়ামী লীগ এখন অপ্রয়োজনীয়, তারা পরাজিত, তারা পলাতক, তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই, রাজনীতির কোনো নতুন বয়ান নেই, তাদের মধ্যে কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নাই, অতএব তাদেরকে কোনো রকম কনসেশন দেওয়া চলবে না। এই রকম করে সামগ্রিক রাজনীতির প্রশ্নে একটা সংস্কার কেন প্রয়োজন, এটার ইন্ট্রোডাকশন দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সংস্কারের আমাদের কাছে কোনো বিকল্প নাই, কারণ যে রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্রটা আমরা উত্তরাধিকার সূত্রে বা আন্দোলনের পরিবর্তনের মধ্যে দিয়ে পেয়েছি সেটার কিছু নাই, সেটা একেবারে একটা ভাঙাচোরা নষ্ট হয়ে যাওয়া জিনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার জন্য ভারত ও পাকিস্তানকেই টার্গেট করা উচিত বাংলাদেশের, মন্তব্য করেছেন বিসিবি কোচ তালহা জুবায়ের। টাইগারদের সাবেক এই পেসার বললেন, রোহিত শর্মাদের বিপক্ষে তীরে এসে তরি ডোবানোর অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে টাইগারদের। মানে ম্যাচটা শেষ হওয়ার আগেই জিতে গিয়েছি এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ চলে আসে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুনিয়ে গেছেন ট্রফি জয়ের প্রত্যাশার কথা। তার আগে পৌঁছাতে হবে সেমিতে, সেই পথে বাধা ভারত পাকিস্তান। এইখানে শুধু পেসাররা না, সেমিতে যেতে হলে ভারত ও পাকিস্তানকেই বেছে নিতে হবে বাংলাদেশকে, বলেন টাইগারদের সাবেক পেসার ও বিসিবি কোচ তালহা জুবায়ের। দেখেন, ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। নিজ গ্রুপের 3 দলের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ের অতীত অভিজ্ঞতা আছে টাইগারদের, তবে দ্বিপাক্ষিক সিরিজ আর আইসিসি ইভেন্টের মাঝে পার্থক্য অনেক। 3টা ডিপার্টমেন্টই আপনার ভালো খেলতে হবে, কারণ উইকেট ফ্ল্যাট মানেই যে আপনি মানে নেমেই রান করে দিবেন সেটাও কিন্তু না। মিড ওভারে আপনি যদি উইকেট বের করতে না পারেন তাহলে আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যায় ম্যাচটা জেতা। মুশফিক রিয়াদদের মতো অভিজ্ঞদের নিয়ে গড়া টাইগার স্কোয়াডের সামর্থ্য আছে নিজেদের দিনে যে কাউকে হারানোর। সদ্যই বিপিএল খেলে যাওয়া তানজিদ হৃদয়দের জন্য চ্যালেঞ্জ, টি20 ফরম্যাট থেকে বের হয়ে নতুন করে শুরু করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মুশফিক আছে, রিয়াদ আছে, ওরা সবসময় এরকম ক্রাঞ্চ মোমেন্টে ওদের থেকে অ্যাডভাইস আসে। এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরে একটা মেজাজে ছিল। ওয়ানডে ক্রিকেটে টাইগারদের সাম্প্রতিক সমস্যা মিডল ওভারে বোলারদের উইকেট না পাওয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঙ্ক্ষিত ফলাফল করতে হলে সেই ভাবনাটাকেও গুরুত্ব দিতে হবে ফিল সিমন্সকে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যাওয়া অসম্ভব বাংলাদেশের, পাশাপাশি নিউজিল্যান্ডকেও বিবেচনায় রাখেননি সাবেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তার মতে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে ভারত ও আসরের হোস্ট পাকিস্তান। বাংলাদেশকে পিছিয়ে রাখার কারণ হিসেবে উল্লেখ করলেন ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতির ঘাটতিকে। প্রায় 8 বছর পর ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 19 ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে আসরটি। পরদিন সংযুক্ত আরব আমিরাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ দল, যে গ্রুপে তাদের শক্ত প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান। গ্রুপ পর্বে 2টি ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের টিকিট পাবে টাইগাররা। বৈশ্বিকে আসর শুরু হওয়ার আগে বাকি দলগুলো ভালো প্রস্তুতি নিলেও লাল সবুজের প্রস্তুতিটা সেভাবে ভালো হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে শুধুমাত্র 20 ওভারের বিপিএল খেলেছে বাংলাদেশ দল। ক্রিকেট বিশ্লেষকদের মতে এ কারণে গ্রুপ পর্বে 2টি ম্যাচ জেতা কঠিন হবে বাংলাদেশের। বিশেষ করে ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রী মনে করছেন 2টি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে, ওরা এমন একটা দল যারা যে কাউকেই বিপদে ফেলতে পারে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত, পাকিস্তানকে বিপদে ফেলেছে, তবে এটা তাদের জন্য কঠিন গ্রুপ। এদিকে ভারত যে স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছে সেই স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী সাবেক এই ভারতীয় ক্রিকেটার। সেই সঙ্গে নিজেদের ঘরের মাটিতে খেলা হওয়াতে পাকিস্তানকে এগিয়ে রাখছেন তিনি। আমি ভারত এবং পাকিস্তানকে এগিয়ে রাখবো। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতে খেলবে, শুধু এক ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে দুবাইতে, সুতরাং ওদের সম্ভাবনা অনেক। এছাড়া ভারতের মান যথেষ্ট ভালো, দলটিতে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে। আমি মনে করি এই গ্রুপ থেকে এই 2 দলেরই যাওয়া উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 50 ওভারের টুর্নামেন্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ দল। শেষ 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই খেলেছে নাজমুল শান্তের দল। প্রস্তুতির ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নিতে 17 ফেব্রুয়ারি পাকিস্তান এ দলের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।